হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে যারা সবেমাত্র দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো কিংবা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো। তোমাদের বাংলা পাঠ্য বইয়ের মহাশ্বেতা দেবীর রচিত ভাত গল্প নিয়ে আজকে আমাদের ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওয়ে ভাত গল্পের সম্পূর্ণ আলোচনা আমরা করব, প্রত্যেকটি লাইন ধরে ধরে প্রত্যেকটি শব্দের অর্থ বুঝিয়ে আলোচনা করব। ভাত গল্পটা যেহেতু অনেকটা বড়, তাই একটা ভিডিও কমপ্লিট করা সম্ভব নয়। আজকের ভিডিওটা হলো লাস্ট পার্ট ভিডিও, অর্থাৎ পার্ট 3 ভিডিও। ভাত গল্পের পার্ট 1, পার্ট 2 ভিডিও আমার চ্যানেলে আগে এসেছে, তোমরা চাইলে সেগুলো চেক আউট করতে পারো। আর অবশ্যই তোমাদের আগে সেগুলো দেখতে হবে, পার্ট 1 দেখবে, 2 দেখবে, দেন পার্ট 3 দেখবে। তাহলে তোমরা এই গল্প থেকে পরীক্ষায় যেই প্রশ্ন আসুক না কেন, এমসিকিউ, এসএকিউ, ব্রড কোয়েশ্চেন, তোমাদের কোনো অসুবিধা হবে না। পুরো ভিডিওটা দেখো, একটুও স্কিপ করো না, কারণ এই 3টে ভিডিওয়ে পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে আমি এই ভাত গল্পটা তোমাদের খুব সহজ করে বুঝিয়ে দেবো। আমি লাইন পড়বো, তারপর তার মানে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা নিজেরা না পড়লেও যদি ভিডিও 3টে একবার দেখে নাও, এই গল্প থেকে তোমাদের কোনো ডাউট থাকবে না। পরীক্ষায় যে প্রশ্ন আসবে তোমরা একবার বুঝে নিলে নিজে থেকে আনসার করে দিতে পারবে। আর একটা কথা, আমি তোমাদের পড়াতে পড়াতে বলে দিই যে এই জায়গা থেকে কোন প্রশ্ন আসবে, এসএকিউ এমসিকিউ কীরকম ধরনের আসবে, তোমাদের নাম্বার গেইন করার টেকনিক, এগুলো আমি সব বলতে থাকি। তাই ভিডিওটা স্কিপ করো না। আর আগে পার্ট 1, পার্ট 2 ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে আসো, কিংবা সরাসরি চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। পার্ট 1, পার্ট 2 রয়েছে মহাশ্বেতা দেবীর ভাত, আর এটা পার্ট 3 হচ্ছে। দেন এই ভিডিওটা দেখো, আমি বারবার বলবো, কারণ এটা দেখলে শেষ থেকে একটা মধ্যেখান থেকে পড়াবো আমি, তোমরা বুঝতে পারবে না। ওই দুটো দেখে আসো কিছুক্ষণ, আমি খুব অল্প সময়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেন এই ভিডিওটা দেখো, আশা করি এই গল্পটা থেকে পরীক্ষায় যা প্রশ্ন আসবে তোমরা সুন্দর করে আনসার লিখে আসতে পারবে, আর নাম্বারও তোমাদের মনের মতোই হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা প্রথম আমার চ্যানেলে আজ এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, যাতে আমার চ্যানেলে কোনো ভিডিও আসলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তুমি পাও। আর আমার চ্যানেলে শুধুমাত্র গল্প কবিতার ভিডিওই না, ব্যাকরণ পোর্শনেরও অনেক ভিডিও আসে, আর শর্টসে এমসিকিউ এর পার্ট কোয়েশ্চেন আনসার ভিডিও আসে, যে এমসিকিউ এর শর্টসগুলো তোমরা দেখলে অনেক এমসিকিউ তোমরা শুধু ভিডিওটা দেখেই মুখস্থ করে নিতে পারবে, সেগুলোও দেখতে পারো, তোমাদের পরীক্ষার জন্য সুবিধা হবে। তো এখনই সাবস্ক্রাইব করে নাও যারা নতুন আছো। কিছু যদি আজকের ভিডিওতে বুঝতে না পারো আমাকে কমেন্টে জানিও, আমি রিপ্লাই করব, কিংবা নেক্সট ভিডিওয়ে আমি তোমার সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো। আর পুরো ভিডিওটাতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো এবার শুরু করা যাক। মহাশ্বেতা দেবীর রচিত ভাত। আমরা আগের দুটো পার্টে পড়েছি গল্পের প্রধান চরিত্র উৎসব নাইয়া ওরফে উৎসব, যে তার গ্রাম সম্পর্কিত বোন বাসিনীর শহরের কাজের বাড়িতে কাজে এসেছে। কারণ গ্রামে প্রবল ভয়াবহ বন্যার ফলে তার বাড়িঘর সব ভেসে গেছে, তার পরিবারের লোকজন কেউ আর জীবিত নেই। তাই পেট ভরে খাওয়ার জন্য আর কিছু কাজ করে নিজের জীবন চালানোর জন্য সে শহরে তার সেই গ্রাম সম্পর্কিত বোন বাসিনীর কাজের বাড়িতে কাজ করতে এসেছে। তারপর পড়া যাক। কে মরতেছে হ্যাঁ বাসিনী? তেকেলে বুড়ো, বাড়ির কর্তা। মরবে নে? মদ রে, মেয়ে ছেলে রে, ওই যে হোমের যোগান দিচ্ছে। ওই মুটকি ওনার খাসঝি। কর্তা মরলে পরে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। তেকেলে বুড়ো মরছে তার জন্যই হোম। অর্থাৎ গল্পের প্রধান চরিত্র উৎসব তার সেই গ্রাম সম্পর্কিত বোন বাসিনীকে জিজ্ঞেস করছে যে তোর এই কাজের বাড়িতে কে মারা যাচ্ছে। সেই শুনে বাসিনী উত্তর দিচ্ছে তেকেলে বুড়ো, সেই আগেকার বুড়ো বাড়ির কর্তা যে সে মারা যাচ্ছে। তারপর সে বলছে তো মারা যাবে না সে? মদ রে, মেয়ে ছেলে রে, ওই যে হোমের যোগান দিচ্ছে। ওই মুটকি ওনার খাসঝি, অর্থাৎ কেউ একজন মোটাসোটা মহিলা, সে হলেন সেই বুড়ো কর্তার খাসঝি।
সে ওই হোমের জন্য সবকিছু যোগান দিচ্ছে। আর বোঝা যাচ্ছে বাসিনীর সেই খাস যে ঝি তার প্রতি অনেক অভিযোগ রয়েছে, তাকে পছন্দ করে না। তাই বলছে সেই বুড়ো কর্তা মারা গেলে সে সেই খাস ঝিকে মজা বোঝাবে। তাই সেই উদ্দেশ্যে বলল 7 নাতি না মেরেছি, অর্থাৎ সে তখন তাকে এই বাড়ি থেকে তাড়াবে। আর শেষে বলল তেকেলে বুড়ো মরছে তার জন্যই হোম, অর্থাৎ বাড়ির বুড়ো কর্তা মারা যাচ্ছে যাতে সে আর কয়েকদিন বেঁচে থাকে, তাই জন্য হোম যজ্ঞ হচ্ছে। ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এতে তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞই বটে। সব নাকি বাদার দৌলতে। অর্থাৎ বাসিনী উৎসবকে যে ছাতুটা দিয়েছিল খাওয়ার জন্য সেটা নিয়ে উৎসব বাড়ির বাইরে যায়। আর ভাবছে এত তরি তরকারি, এত চাল, এত মাছ, স্বাভাবিক যে একবেলা খাবার জোটে না যার, সে যখন চোখের সামনে এত খাবারের সামগ্রী দেখছে সে তো অবাক হবেই যে মানুষের কাছে এত খাবার, মানে যেটা প্রয়োজন নেই তার থেকেও বেশি খাবার থাকে। তাই সে অবাক হচ্ছে আর ভাবছে সব নাকি বাদার দৌলতে, বাদার যেখানে চাল তৈরি হয়। তারপর সে বলছে সে কোন বাদা? উৎসবের বাধায় শুধু গুগলি, গেরি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাড় চেয়ে নিয়ে জল খায়। তারপর সে ভাবছে কোন বাদার দৌলতে তাদের এত ধন সম্পত্তি, এত প্রবল হয়ে উঠেছে তারা, অর্থাৎ তাদের কোনো কমতি নেই, চাল ডাল সম্পত্তি অর্থ সব দিক দিয়ে তারা ফুলে ফেপে উঠেছে, এমন কোন বাদা আছে? তারপর সে ভাবলো তার গ্রামেও তো একটা বাদা আছে, সেই বাদায় তো গুগলি, গেরি, কচু শাক, শুষ্নো শাক। এই শেষের দুটো কচু শাক, শুষ্নো শাক হলো এক ধরনের শাক যেটা আমরা অনেকেই বাড়িতে খেয়ে থাকি। গুগলি, গেরিও আমরা অনেকে খেয়ে থাকি, জলের এক ধরনের প্রাণী জীব। তো বলছে এই 4 ধরনের জিনিস তো উৎসবদের বাদায় তৈরি হয়। তো বড়বাদীদের কোন বাদা আছে যেখান দিয়ে তারা এত অর্থ উপার্জন করে? তারপর উৎসব সেই ছাতুটুকুনি খেয়ে নেয় আর জল খাবে বলে একটা মিষ্টির দোকান থেকে মাটির ভাঁড় চায় আর তার মধ্যে জল নিয়ে জল খায়। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে জল খায়, যেটা বললাম। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে, তাই হোক পেটের গবর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে। উৎসব টের পায় না কিছুই, আবার সে ফিরে আসে। অর্থাৎ সবাই বলে ছাতু খেলে অনেকক্ষণ খিদে পায় না, পেট ফুলে ফেপে থাকে। উৎসব ভাবলো আমি তো অনেকক্ষণ কিছু খাইনি, তাই হোক ছাতুটাই পেটে যাক, তাহলে আমার পেটটা যদি ভরে। কিন্তু তাতে তার কিছুই হলো না, তার এত খিদে পেয়েছে, তার ওইটুকু সামান্য ছাতুতে কিছুই হলো না। তার মনে হলো সাগর, যাতে অফুরন্ত জল, যে জলের পরিমাপ করা আমাদের পক্ষে সম্ভব নয়, সেই অত সাগরের জলে যদি এক বিন্দু শিশির পড়ে তার কি কোনো হেরফের ঘটে? জল বাড়ে কমে তাতে কি কোনো তফাৎ দেখা যায় চোখে? সেরকমই মনে হলো তার এত খিদে পেয়েছে, তাতে ওইটুকু ছাতুও যেন সাগরে শিশির পড়ার মতো। উৎসব টের পেল না কি খেলো না খেলো। তারপর সে আবার ফিরে গেল। কোথা গেছিলে? একটু বাইরে গেলাম মা, অর্থাৎ বড় পিসিমা উৎসবকে জিজ্ঞেস করলো তুমি কোথায় গেছিলে? উৎসব বলল আমি একটু বাইরে গেছিলাম। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। উৎসব ভাবলো আমি যদি কাঠটা কেটে দিই তাড়াতাড়ি হোম হয়ে যাবে, আর হোম সম্পূর্ণ হওয়ার পরে তো আমি ভাত খেতে পাবো। এই সব ভাবনা চিন্তা করে তার হাতের কাজ তাড়াতাড়ি শুরু করে। মেজ বউ চেঁচিয়ে বলে খাবার ঘর মুছছে বাসিনী, সব রান্না তুলতে হবে। বাসিনী বলে মুছেছি, অর্থাৎ মেজ বউ বলছে খাবার ঘর বাসিনী তুই কি মুছেছিস? কারণ সব খাবার ওই রান্নাঘরে তুলে রাখতে হবে। বাসিনী বলল হ্যাঁ মুছেছি। বড় বউ হেঁকে বলে সব হয়ে গেল, মাছের ঘরে সব হলো। অর্থাৎ বড় বউ বলল সব রান্না বান্না হয়ে গেছে, মাছের ঘরে সব রাখতে। এলো সব কথা শুনে উৎসব বুকে বল পায়, ভাত খাবে সে। ভাত আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। অর্থাৎ এই যে কথোপকথন, ভাত কোথায় রাখা হবে, রান্না বান্না হয়ে গেছে, সব শুনে উৎসব ভাবলো বা এবার তাহলে সে কিছু খেতে পাবে। আর সে ভাবলো সব কিছু পরে হবে, আগে সে তার জিভকে ভাতের স্বাদ
দেবে। অর্থাৎ সে কতদিন খেতে পায়নি ভাবো, ভাতের কেমন স্বাদ সে ভুলে গেছে, সে ভাত খাবার জন্য মরিয়া হয়ে উঠেছে। আসার সময় গাগিয়াত্তি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়াত সেরে দিও। অর্থাৎ সে যখন গ্রামে আসছিল, গ্রামের কিছু মানুষজন তাকে বলছিল, তুমি যখন কলকাতাতেই যাচ্ছ, কলকাতায় কালীঘাটে গিয়ে উৎসবের বউ সন্তানদের নামে ছড়াত মানে শ্রাদ্ধ করতে বলেছিল কালীঘাটে গিয়ে। অপঘাতে গেছে ওরা, অর্থাৎ তাদের অপঘাতে মৃত্যু হয়েছে, তাই বলছে তাদের কালীঘাটে গিয়ে শ্রাদ্ধ করতে। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথী তো এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াত হবে। অর্থাৎ সে বলল, না আমি তাদের শ্রাদ্ধ করব। মহানাম শতপথী তো আর গ্রামে এলো না, সে এলে গ্রামে সারবন্দি ছড়াত হতো, কিন্তু সে যখন এলো না, সে কালীঘাটেই তাদের শ্রাদ্ধ করবে। উৎসব কালীঘাটে ছড়াত সারবে। এই যে বলল উৎসব কালীঘাটে শ্রাদ্ধ করবে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে, বই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। অর্থাৎ তার গ্রামে সতীশবাবু বলছে, কারোর পরিবার যদি আর বেঁচে না থাকে, তার যদি ছেলে মেয়ে বউ সবাই অপঘাতে মারা যায়, তাহলে সেই মানুষটার পাগল হয়ে যাবার মতো হয়। অর্থাৎ সে মানসিক ভারসাম্য তার হারিয়ে যাবে, কোনটা ঠিক ভুল সে বুঝবে না। কিন্তু উৎসবের সেসব কিছুই হয়নি। তাই সতীশবাবু বলছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে। এইসবের পরেও সে পাগল হয়নি, সে খিদের জন্য ভাত ভাত করে যাচ্ছে। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না, পাকা ঘর কি ঝড় জলে পড়ে? অর্থাৎ সে সতীশবাবুকে বলছে, তুমি তো নদীর পাড়েও থাকো না, আর তোমার বাড়ি মাটির তৈরিও নয়, পাকা ঘর কি ঝড় জলে পড়ে? অর্থাৎ বলছে, তোমার ইটবালি দিয়ে তৈরি পাকা ঘর ঝড় জলে প্রবল বন্যা এলেও কি তোমার কোনো ফারাক পড়বে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছ, চোর ডাকাতে নেবে না। বলছে তার যে সে যে স্টোর করে রাখে, অর্থাৎ পরবর্তীর জন্য নিজে যে বাড়িতে চাল এনে রাখে, চাল কিংবা তরি তরকারি, সেগুলো সে পাকা ঘরে রাখে, চোর ডাকাত এসে সেসব নিতে পারবে না, কিংবা কোনো ক্ষয়ক্ষতি বন্যা হলেও সেগুলোর কিছু হবে না। দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। বলছে দেশে দুর্যোগ হয়ে গেলেও মানুষ খেতে পাক না পাক, জীবিত থাকুক না থাকুক, তোমার কোনো সমস্যা হয় না, তোমার বাড়িতে প্রতিদিন রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে। অর্থাৎ সতীশবাবুর কাছে উৎসব ভাত খেতে চেয়েছিল, কিন্তু সতীশবাবু তাকে ভাত খেতে দেয়নি। তোকে একলা দিলে চলবে, তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে না। অর্থাৎ উৎসব যখন সতীশবাবুর কাছে ভাত খেতে চেয়েছিল, তখন সতীশবাবু কি অমানবিকতার পরিচয় দিয়ে বলেছিল উৎসবকে কি একা ভাত খেতে দিলে চলবে নাকি? যদি সে তাকেও খেতে দেয়, তাহলে গ্রামের আরো অভুক্ত মানুষ যারা খেতে পায়নি, তারাও সতীশবাবুর বাড়িতে আসবে, বলবে যে আমাদেরকেও দাও। তাদেরকে পঙ্গপালের সাথে তুলনা করেছে, বলেছে তোকে খেতে দিলে তো পঙ্গপালরা এসে জুটবে। এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোরা বাঁচতে পারি বা তোকে বাঁচাতে পারি। অর্থাৎ সতীশবাবু ভাত খেতে দেবে না বলে কিরকম বাহানা করছে, বলছে এটা ভগবানের মান, ভগবানই করেছে, আমি কি তোকে ভগবানের হাত থেকেও বাঁচাতে পারবো? তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই, সেই যে পোকায় ধান নষ্ট হয়, সেই হতেই তো উৎসবের আত পেটা শিখি উপোসের শুরু। অর্থাৎ বলছে তা তুমি না হয় আমাকে ভাত খেতে দিলে না, যে সময় দিয়ে গ্রামের ধান নষ্ট হয়েছিল, সেই সময় দিয়ে উৎসব ভালো করে খায়নি, আত পেটা ভাত খেয়ে থাকতো সে, সেই সময় দিয়েই তার উপোসের শুরু হয়েছে। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। বলছে তার পেটে ভাত পড়েনি অনেক দিন হলো, খাবার নেই কোনো, তাই সে মানুষ না, সে নিজেকে প্রেতের সাথে তুলনা করছে, সে প্রেত হয়ে আছে, ভাত খেলে সে মানুষ হবে। দেখো সে খিদের জ্বালায় কতটা জ্বলছে, সে নিজেকে বলছে সে প্রেত হয়ে আছে, সে যদি একবার ভাত খায় তাহলে সে মানুষ হবে। তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। বলছে এখন তার কোনো অনুভূতি শক্তি নেই, সে যে কষ্ট পেয়েছে, তার আর পরিবার নেই, সেই সব ভাবারও তার সময় নেই, কারণ সে খেতে পায়নি।
সে নিজে কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, তাই বলছে সে ভাত খেয়ে নিলে তার মধ্যে, যেটা আমাদের ইংলিশে আমরা বলি ফিলিংস, ইমোশন, সেটা এখন তার মধ্যে কাজ করছে না। সে যখন ভাত খাবে, তার পেট ভর্তি হবে, তখন সে স্বাভাবিক ব্যাপারগুলো বুঝতে পারবে। তখন না সে তার মেয়ে বউয়ের জন্য কষ্ট করবে। তখনই উৎসব, দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। বলছে ওর কোনো দুঃখ হয়নি, সতীশবাবু বলছে ও শুধু 2-3 দিন ধরেও ছেলে মেয়েকে ডেকেছে। তখন উৎসব প্রেত হয়ে গেছে। ডাকতে ডাকতে যখন সে খাবার দাবারও পায়নি, পাগলের হওয়ার সমান, তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলেও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। সে যে 2-3 দিন ধরে অবিরত বাড়ির বাইরে দাঁড়িয়ে তার বউ ছেলে মেয়েকে ডাকছিল, সে তখনই প্রেত হয়ে গেছে। সে যদি মানুষ থাকতো, সে বুঝতো জলের টানে কেউ 2-3 দিন ধরে বাড়ির তলায় চাপা পড়ে থাকে না। কত গরু মোষ ভেসে গেল, চুনমুনির মা তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে, বলছে এই প্রবল বন্যায় গরু মোষ ভেসে গেল, তো চুনমুনির মা তো কোন ছাড়, তাকেও তো জল ভাসিয়ে নিয়ে চলে গেছে। উৎসবের কাঠ কাটা শেষ হলো। 2.5 মণ কাঠ কাটলে সে ভাতের হুত্তাসে 2.5 মণ কাঠ সে কেটে ফেললো। ভাত খাবে, এই মানে সে এটাই ভাবলো যে আমি কাঠটা কাটলে আমি ভাত খেতে পাবো, নইলে দেহে ক্ষমতা ছিল না, নয়তো তার শরীরে কোনো ক্ষমতা নেই, কিন্তু ভাত দেবে যে, সেই লোভে সে কাঠ কেটে ফেললো। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসেমাকে দেখতে পায়, শুধু মা বাইরে যেয়ে বসবো। তার কাঠ কাটা হলো 5 ভাগে। তারপর সে উঠোনে কাঠের কুচো পরিষ্কার করে ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে জিজ্ঞেস করে যে সে বাড়ির বাইরে গিয়ে বসবে কিনা। বড় পিসিমা কোনো জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং হিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীনু শ্রীনু বলে গর্জে ওঠে। রোগকে দাঁড় করান, কারো বেলারের লোম রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। যখন সে বড় পিসিমাকে জিজ্ঞেস করলো যে আমি কি বাইরে গিয়ে বসবো, বড় পিসিমা কোনো উত্তর দিল না, কারণ সেই সময় তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করছিল। কালো বিড়ালের লোমে বুড়ো কর্তার আয়ুকে বেঁধে রাখার চেষ্টা করছিল। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলল, ডাক্তারকে কল দিন। বড় মেজো ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায় বাসিনী। অর্থাৎ যখনই সে মন্ত্র উচ্চারণ করলো, তখনই ওপর থেকে যে বুড়ো কর্তার কাছে নার্স থাকে, সে চিল্লে বলল যে ডাক্তারকে কল দিন, এমার্জেন্সি। তখন তার বড় মেজো ছোট ছেলে ঘুম ভাঙা চোখে বেরিয়ে এলো আর ডাক্তারকে কল দিল, আর হোমের ঘর থেকে বাসিনী বেরিয়ে এলো। উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা। বাসিন্দাকে বললো, তুমি গিয়ে বাইরে বসো। না মন্তর বললে বটে, যেমন হাকুর পারলে অমনি কর্তা টান নিলে। কর্তার দেহে থেকে ব্যাধিটা হাঁচড় পাচড় করে বাইরে এলো। চান করবে তো করে নাও কেন। তখন বাসিনী বলল, যখনই তিনি মন্ত্র পড়ল তখনই শ্বাসের টান উঠল বুড়ো কর্তার, অর্থাৎ হয়তো তার শরীর দিয়ে রোগগুলো বেরিয়ে আসছে। এগুলো উৎসবকে বাসিনী বলল, আর তাকে বলল, তুমি যদি চান করতে চাও তাহলে চান করে নাও। এখন চান করবো নে, মাথায় জল পড়লে পেট মানতে চায় নে মোটে। অর্থাৎ বলে এখন আমি আর স্নান করবো না। উৎসব বলছে যদি একবার মাথায় জল পড়ে, অর্থাৎ স্নান করে নি, তাহলে পেট আর মানতে চাইবে না, তখন আমাকে ভাত খেতেই হবে, তাই সে এখন স্নান করবে না। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে, এসব নাকি বাদার দৈলতে। সে বাদাটা কোথায় থাকে? অর্থাৎ বলছে কত বড় মন্দির, সেই শিব মন্দিরের কত বড় চাতাল। সে ভাবছে যে এত সম্পত্তি, এত অর্থ যশ, এগুলো সব সেই বাধার দৌলতে, সেই বাধাটা কোথায় সে ভাবছে মনে মনে। ভাত তো খায়নি উৎসব অনেকদিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরকেও বলবে। অর্থাৎ বলছে তার দেহে একটুও শক্তি নেই, ভাত খেয়ে সে শক্তি জোগাড় করবে, তারপর সে সেই বাধাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক দেশে আছে যারা খেতে পাচ্ছে না, সে একবার বাধাটা খুঁজে পেলে তাদেরও বাধার হদিস দেবে। উৎসব সেটাই বলল। মন্দিরের চাতালে তাস পেটে 3টে ছেলে, তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে, ফালতু। অর্থাৎ মন্দিরের চাতালে 3টে ছেলে তাস খেলছিল। তারা একে অপরের মধ্যে আলোচনা করে বুড়ো কর্তাকে বাঁচিয়ে রাখার জন্য যে হোমটা হচ্ছে সেটা ফালতু। কি ফালতু? বেঁচেও কতদিন জীবন পাবে? 100, যত সব ফালতু। আর একজন বলল, কিসের ফালতু? তখন অন্য একজন উত্তর দিল যে ও আর বেঁচে থাকবে কতদিন, আর 100 দিন
আর কয়েকটা বছর বাঁচবে, এসব তো ফালতু, কতদিনের জন্যই বা সে বাঁচবে, তাই হোমযজ্ঞ করে তারা শুধুই টাকা নষ্ট করছে। উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞের পরে বুড়োকর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ চুন্ডুনি ছোট খোকা অনেক দিন বাঁচে। সে উৎসব এসব কথা শুনতে শুনতে চোখ বুঝলো আর ভাবলো বুড়োকর্তা তো বেশি দিন বাঁচবে না। তারপর সে কি ভাবলো না, গ্রামে যে বন্যা হয়েছিল, মাতলা নদী যদি সেদিনকে প্রবল উল্লাসে তার গ্রামের দিকে ছুটে না আসতো, তাহলে আজ তার স্ত্রী, ছোট খোকা, চুন্ডুনি সবাই বেঁচে থাকতো, কেউ মারা যেত না। উৎসবের চোখের কোলে জল গড়ায়, ভাত খাবে আজ, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি। অর্থাৎ উৎসবের এতদিন কোনো অনুভূতি ছিল না, আজকে হঠাৎ তার চোখ দিয়ে জল পড়ছে। উৎসব নিজে ভাবছে আজকে ভাত খাবে, এই আশায় সে কি প্রেত থেকে মানুষ হয়ে গেল। বড় মেয়ে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো। এমন হঠাৎ ভাতই সব, অর্থাৎ বাড়ির পরিবারের সবার কথা ভাবতে ভাবতে তার চোখে জল এলো। ভাতই সব, সে মনে করলো ভাতই তার সব। ভাতের জন্য ভাত খাবে বলে আজকে সে তার পরিবারের কথা ভাবার সময় পেল। অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো। ঠাকমা মানে ঠাকুমা। উৎসবের ঠাকুমা বলতো অন্ন হলো লক্ষ্মী, ঠাকমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী। রন্ন মানে অন্ন, হলো মা নক্কি মানে লক্ষ্মী। তার ঠাকুমা বলতো অন্ন মানে চাল, ভাত হলো মা লক্ষ্মী। কি হে কাঁদছো কেন, আমারে শুধোচ্ছেন বাবু? হ্যাঁ হে। সেই ছেলেগুলো তাদেরকে বলছে তুমি কাঁদছো কেন? তখন সব বললো আমাকে জিজ্ঞেস করছো? ওরা বললো হ্যাঁ। আবার থেকে আসতেছি বাবু গো, ঝড় জলে সব নাশ হয়েছে, ঘরের মানুষও। তখন সে বলল আমার গ্রামে ঝড় জল হয়েছে, সব কিছু শেষ হয়ে গেছে, আর আমার ঘরের মানুষও সব শেষ হয়ে গেছে। তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে ঠিক আছে ভাই ঘুম এসো, ঠিক আছে ভাই ঘুম এসো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে, অর্থাৎ তারা একটু অস্বস্তিতে পড়ে যখন সে কান্না শুরু করলো। তখন একটা বয়স্ক ছেলে যারা তার সাথে সেখানে বসেছিল তাদের মধ্যে একজন বলে যে ঠিক আছে তুমি এবার ঘুমিয়ে পড়ো। উৎসব সত্যি ঘুমিয়ে পড়লো, ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। অনেকক্ষণ সে ঘুমালো, হঠাৎ তার ঘুম কিভাবে ভাঙলো? কোনো একজন ব্যক্তির পায়ের ধাক্কায়। ইস, এ যে সাজবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কোন লোকটা? ওঠো ওঠো, কে তুমি? অর্থাৎ সে উঠলো যখন সাজবেলা, দেখলো সন্ধে গড়িয়েছে। সে দেখলো একটা লোক তাকে পা দিয়ে ঠেলা দিচ্ছে, তাকে বলছে ওঠো ওঠো ঘুম থেকে, তুমি কে? বাবু আমি। তখন উৎসব বলছে, তাকে বাবু সম্বোধন করে বলছে আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, ওই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো ওঠো। লোকটা বললো তুমি নিশ্চয়ই চুরি করার মতলবে এখানে শুয়ে আছো। তখন ও বলল না, আমি ওই বাড়িতে কাজ করছি। লোকটা তার পরিপ্রেক্ষিতে উত্তর দিল আচ্ছা তুমি ওঠো। উৎসব উঠে পড়ে, তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? সে উঠে থাকে, রাস্তায় অনেক গাড়ি আর ছোট ছোট লোকের জটলা, অনেকে মিলে জটলা করে করে কথা বলছে। তখন সে লোকটাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে। কেউই তার কথায় জবাব দেয় না, তাকে কেউ উত্তর দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমা বিলাপ শুনে তোমার ছোট বেয়াইকে ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা। তখনই বাড়ির ভেতর ঢুকেই সে বড় পিসিমার প্রলাপ শুনে বড় পিসিমা বকে চলেছে যে দাদা, মানে বুড়ো ভর্তাকে বলছে তোমার ছোট বেয়াই কি সন্ন্যাসী এনেছে, যজ্ঞী হলো আর তুমিও মরলে। যজ্ঞ শেষ হলো আর বুড়ো কর্তা মারা গেছে। সে বুঝতে পারলো দাদা, তুমি যে 82তে যাবে তা কে জানতো বলো গে? তোমার তো 98 বছর থাকার কথা গো দাদা। বলছে 82 বছরে বড় কর্তা মারা গেছে। এখান দিয়ে কেউ আসে, তোমরা মনে রেখো। আর কতদিন বাঁচার কথা ছিল? 98 বছর বাঁচার কথা ছিল। তো বলছে তোমার তো 98 বছর বাঁচার কথা ছিল, 82তে মারা যাবে, কে জানতো? বাসিনীকে দেখতে পায় না উৎসব, বাসিনীকে এত ভিড়ের মধ্যে উৎসব খুঁজে পায় না। বোনরা দিদিরা আসুক, বড় পিসিমা বলেন চন্দন বাড়ছ কেউ, খাটের টাকা কে এনেছে? বাগবাজারে ফোন করেছো? অর্থাৎ একজন মারা গেছে, সেই সবের প্রস্তুতি চলছে। বড় পিসিমা বলল দিদি বোন সবাই বাড়িতে আসুক, কেউ চন্দন বাড়ছো? আরেকজনকে জিজ্ঞেস করলো কেউ কি খাটের টাকা দিয়েছো? আবার আরেকজনকে জিজ্ঞেস করছে বাগবাজারে কি কেউ ফোন করেছো? ফর্দটা দেখে দাও দেখি কেউ,
খই ফুল ধুতি সবস্তর। আবার মানে যেরকম একটা শোক বাড়িতে যেরকম যেসব নিয়ে আলোচনা চলে সেগুলোই হচ্ছে, যে ফর্দ কেউ করেছো, খই ফুল যেগুলো সাজ সরঞ্জাম লাগে সেগুলো কি কেউ আনিয়েছ। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপটে দাঁড়িয়ে থাকে, কত যে সময় যায়, কত যে কি হতে থাকে। সে পাঁচিলের ধারে একা দাঁড়িয়ে থাকে, সে দেখতে পায় চারিদিকে কত কিছু হচ্ছে, অনেক তোড়জোড় হয়। মেয়েরা এসে কাঁধে হোমযজ্ঞ করে, বড় কর্তার প্রাণটা যে রইল না। তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না, তিনি লাইন করে ফেলেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে। অর্থাৎ যখন বুড়োকর্তা মারা গেল সব মেয়েরা এসে কান্নাকাটি করলো, কিন্তু তান্ত্রিক তাতে একটু কুণ্ঠিত বোধ না, তিনি নিজের মতোই রয়েছেন। আর বড় পিসিমা বললেন যে হোমযজ্ঞে 3 ছেলে যে উঠে গেল এই কারণেই এটা হয়েছে। এসব কাজে বিঘ্ন পড়লে রক্ষা আছে, এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনই জ্বলবে না। রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়োকর্তার বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি ও দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয়। অর্থাৎ যদি একবার এই যজ্ঞ ছেড়ে কেউ উঠে যায়, বিঘ্ন হয়, তাহলে খারাপ কিছু হয়, ভালো কিছু হয় না। আর সবাই দোষ দিচ্ছে যে এই জন্যই বুড়োকর্তা মারা গেছেন, এই সব কথা বাড়িতে চলতে শুরু করে। শোকের যে একটা ব্যাপার, কেউ একজন মারা গেছে, দুঃখ, সেসব আর বাড়িতে থাকে না। আর নির্দেশ দিলেন বাড়িতে আর উনুন জ্বালানো যাবে না, স্বাভাবিক যেটা হয়ে থাকে কেউ মারা যাওয়ার পর। তাই জন্য যে লোকজন এসছে তাদের জন্য বাইরে থেকে চা আসে। আর রাত 1টার পর বোম্বাই খাটে, এইটা মনে রাখবে, বোম্বাই খাটে আর রাত 1টার পর বুড়ো বরটাকে নিয়ে যাওয়া হলো। পেশাদারি ও দক্ষ সব বাহক, অর্থাৎ সব বাহক, সব মানে মৃতদেহ, বাহক অর্থাৎ মৃতদেহ যারা বহন করে নিয়ে যায়, সব বাহী পেশাদারি ও দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয়। অর্থাৎ তারা হেঁটেও গেল না, দৌড়ালোও না, আধা দৌড় মানে খুব প্রবল জোরে হাঁটতে হাঁটতে চলে গেল বুড়োকর্তাকে নিয়ে। ফলে কীর্তন দলও দৌড়াতে বাধ্য হয়। বড় পিসিমা বললেন, বাসিনী, সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা, ঘরদোর মুক্ত কর সব, বউরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন। অর্থাৎ যখন সবাই চলে গেল, বড় পিসিমা বাসিনীকে নির্দেশ দিল যে সব খাবার দাবার সব রাস্তায় ফেলে দেওয়ার জন্য। আর বৌমাদেরকেও বললো, তোমরা দাঁড়িয়ে আছো কেন, তোমরাও যাও। উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। অর্থাৎ উৎসব এতক্ষণ যেটা ভাবছিল সেটা সে এবার বুঝতে পারে, সব ভাত রান্না তারা রাস্তায় ফেলে দেবে। বাসিনী বলে, ধর দেখি দাদা, এই যে ধরি। বাসিনী তাকে ধরতে বললো, আর তাকে বললো যে আমাকে সাহায্য কর এই ভাতটা ফেলার জন্য ডেকচিটা ধরে। আর উৎসব তাকে সাড়া দিল, হ্যাঁ এই যে ধরছি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে কি করবে। আমাকে দে ভারীটা। উৎসব জানে যে তাকে এখন কি করতে হবে। সে বাসিনীকে বলল, আমাকে ভারী বাসনটা দে। মোটা চালের ভাতের বড় ডেগিটা নিয়ে এসে বলে, দূর ফেলে দিয়ে আসি। সে বাসিনীকে বললে, এই ভারীটা আমি দূরে ফেলে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, নয়তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে, বামুন বলে। অর্থাৎ বাসিনী বলল, হ্যাঁ দূরে ফেলতে, নয়তো সকালে কুকুরে কাকে সেগুলো ঠুকুরে খাবে। আর এটা তোমরা মনে রাখবে, বামুনে কি বলে এসএকিউতে আসতে পারে। বেরিয়ে এসেও উৎসব হন হনিয়ে হাঁটতে থাকে। খানি খেতে সে আধা দৌড় মারে। ভাত তার হাতে এখন, পথে ঢেলে দেবে, কাক কুকুর খাবে। সে বলছে তার হাতে এখন এত ভাত, বাদার তৈরি ভাত, সেগুলো এখন সে রাস্তায় ফেলে দিতে যাচ্ছে, যেগুলো কুকুর বিড়াল খাবে। যেখানে মানুষ খেতে পাচ্ছে না সেখানে এত চাল তারা নষ্ট করবে। দাদা, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে, অসুচ বাড়ির ভাত খেতে নে দাদা। সে বলছে যে অসুচ বাড়ির ভাত খেয়েও না দাদা, তাতে মঙ্গল হয় না, খেতে নি। তুমি ঝে বামুন হয়েছ? ও দাদা, ব্যাগত্যা করি। তখন উৎসব বলল, খেতে নেই, তুমি ঝে বামুন হয়েছো? তুমি মানে বলছে তুমি এই ব্রাহ্মণ হয়ে গেছো যে খাওয়া যাবে না, এখানে মানুষ খেতে পাচ্ছে না, না খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, সেখানে এতগুলো ভাত তারা নষ্ট করবে। উৎসব ফিরে দাঁড়ায়, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বার করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে বাসিনীকে থমকে দাঁড়ায়। অর্থাৎ সে বাদার কামট মানে কুমিরদের দাঁত যেরকম ভয়ঙ্করভাবে তারা তাকায়, সেরকমই উৎসব ঘুরে দাঁড়িয়ে বাসিনীর দিকে সেই ভয়ঙ্করভাবে তাকালো। উৎসব দৌড়াতে থাকে, প্রায় এক নিঃশ্বাসে স্টেশনে চলে যায়। সেই ডেকচিটা নিয়ে উৎসব দৌড়ে স্টেশনে চলে যায়। বসে ও খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। এখান দিয়ে প্রতিবার একটা ব্রড কোয়েশ্চেন আসার চান্স পায়। সে ভাত খেয়ে তার কি উপভোগ হলো, বা স্টেশনে গিয়ে এরকম ধরনের একটা প্রশ্ন আসে, ভাতে হাত ঢুকিয়ে সে কি উপভোগ করলো, কি করলো।
এইখানটা ভালো করে বোঝো। সে খাবল খাবল সেই হাঁড়ি ডেচকি থেকে ভাত খেতে শুরু করলো, আর ভাতের হাতে হাত ঢুকিয়ে দিল, আর সে স্বর্গ সুখ পেতে থাকলো, অর্থাৎ ভাতের স্পর্শ বুঝলো, সে ভাতের স্বাদ পেল কতদিন পরে। চুন্নিনীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি, অর্থাৎ এত ভাত সে কোনোদিন আগে দেখেনি, চুন্নিনীর মা রান্না করেনি, তাই এই প্রথম সে এত ভাত একসাথে পেয়েছে। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দেয় সে ভাত, শুধু ভাত, ভাতের ডেকচির মধ্যে সে হাত দিয়ে না মুখ দিয়ে খেতে থাকে। তারপর বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। সে বলছে যদি আমি সেই বাদার ভাতই না খেলাম, সে বাদা খুঁজে কি করে বের করব? আছে আরেকটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। বলছে আমাদের যেরকম একটা বাধা আছে আর একটাও বাধা আছে, যেখান দিয়ে বড় বাড়ির এত আয় সম্পত্তি, সেই বাধাটার খোঁজও সে পাবে। আরও ভাত খেয়ে নে, চুন্নুনি রে তুইও খা, চুন্নুনির মাও খা, ছোট কোকাও খা, আমার মধ্যে বসে তোরাও খা। অর্থাৎ উৎসব কল্পনা করছে তার ছেলে মেয়ে স্ত্রী সবাই তার মধ্যেই রয়েছে, সে সবাইকে খেতে বলছে, সে খাচ্ছে, সে মনে করছে সবাই খাচ্ছে, কারণ তারই মতো তার পরিবারও আধপেটা উপোস করেই দিন চালাতো। সে খাচ্ছে, এখন সে ভাবছে তার পরিবার খাবে না, তাই সে নিজে কল্পনা করছে এবার জল খাই, জল, তারপর আরও ভাত। ভোরে ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি, ভাত পেটে পড়েছে, এখন ঝানছি যে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। সে বলছে এখন জল খাই, আরও ভাত খাবো, পেট ভরে ভাত খেয়ে নি। তারপর সে বলছে মনে রাখবে কোথায় যাবে, সে ট্রেনে চেপে ভোরের ক্যানিং যাবে বলছে। তারপর সে বলছে ঝানছি যে ক্যানিং, যাচ্ছি আমি ক্যানিংয়ে, দেশ ঘরে যেতে হবে। উৎসব হাঁড়িটা জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। যে হাঁড়িটা সে চুরি করে এনেছিল সেটা সে জড়িয়ে ধরে সেটার কানাতেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেকটি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। ভোরবেলা সেই পেতলের ডেকি চুরির অপরাধে সেই বড় বাড়ির লোকজন তাকে জেলে নিয়ে যেতে আসে, তাকে অপরাধী বলে তাকে ধরে নিয়ে যেতে আসে। পেট ভরে ভাত খেয়েছিল বলে ভোরের ট্রেন সে ধরতে পারেনি, ভোরে তার ঘুম ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয়নি আর উৎসবের, সে বাদাটা বড় বাড়িতেই অচল হয়ে থেকে যায়। অর্থাৎ তাকে যে অপরাধী হিসেবে সেই চুরির অপরাধে তাকে যে থানায় নিয়ে চলে গেল, সে যার আসল বাদার খোঁজ পেল না, এই জন্য সেই যে বাদার সে খোঁজ করছিল, যে বাদার খোঁজ পেলে সে অন্য সব অভুক্ত মানুষদেরকেও বাদার খোঁজ দিত, সেই বাদাটা সেই বড় বাড়ির সেই রান্নাঘরে অচল হয়ে থেকে যায়। অর্থাৎ তার আর সেই বাদা খোঁজা হলো না, আর সেই গ্রামের না খেতে পাওয়া মানুষগুলো আর উৎসব সেই বাদাটার খোঁজ পেল না। এই জায়গাতেই প্রশ্ন আসে, বড় কোশ্চেন, যে বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় বাদাটা, এটার সম্পূর্ণ সংক্ষেপে আলোচনা করো বা বিশ্লেষণ করো। এই জায়গাটা বুঝে নেবে, মানে এই জায়গাটা ভালো করে বোঝো। আমি বলছি যে বড় বাড়িতে বাদাটা অচল হয়ে থেকে যায়। বাদার যদি খোঁজ পেত উৎসব, কি হতো, সেখানে সে কাজ পেত, কোথা দিয়ে চাল হয় কি হয় জানতো, সে নিজে খেতে পারতো, অর্থ উপার্জন করতে পারতো, অন্যদেরও জানাতে পারতো। কিন্তু সেসব তো তার জানা হলো না, না, সেই বেতলের ডেকচি চুরির অপবাদে তো তাকে জেল নিয়ে যাওয়া হলো। তাই বলছে বড় বাড়ির সেই বাড়িতে বাদাটা অচল হয়ে পড়ে থাকলো। অচল মানে যেটা আর কাজে লাগে না, সচল হলো না, সবাই জানতে পারলো না। আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। মন থেকে আমাকে জানিও কমেন্টে 3টে ভিডিও দেখার পর যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না, থাকলে আমাকে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধু যাদের এই গল্পটা নিয়ে প্রবলেম আছে, বুঝতে পারছে না, তাদের সাথে শেয়ার করো, বন্ধুদের এই চ্যানেলের ব্যাপারে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা, বাই, থ্যাংক ইউ।